নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আমার বাগানের বিভিন্ন রকমের ফুটে থাকা ফুলগুলো দেখতে থাকব এবং এই ফুল দেখতে দেখতে আমরা জানতে থাকব যে গাছেরা মূলত কি খায়। আমরা বিভিন্ন জনের কাছে যাই, অনেক বড় বড় গ্রোয়ার খুব সুন্দর ফুল করেন, তারা বিভিন্ন পদ্ধতিতে ফুল ফোটান, বিভিন্ন সার প্রয়োগের কথা বলেন, আমরা শুনি, অনেক সময় অনুকরণ করি, কিন্তু কোন সার কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার যে বিজ্ঞানসম্মত দিকটি, সেটি আমাদের ভালোভাবে যদি আমরা খেয়াল করতে থাকি, তাহলে উদ্যান চর্চার ক্ষেত্রে আপনারা অনেক স্বাবলম্বী সিদ্ধান্ত নিতে পারবেন। যদি আপনারা এই স্বাবলম্বী সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে নিজস্বতা তৈরি হবে না। খুব ভালো গার্ডেনার হতে গেলে আপনাকে বিভিন্ন জনের কথা শুনে তারপরে নিজস্ব একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলতে হবে। আপনাকে জানতে হবে গাছেরা মূলত কী খায় এবং সেই খাদ্যের যোগানটি আপনি কীভাবে দিতে পারেন। চলুন আমরা আজকে পরপর ফুলগুলোকে দেখতে থাকি এবং এই সম্পর্কে জানতে থাকি। এগুলো আপনারা দেখছেন উইন্টার সিজন ফ্লাওয়ার, পিটুনিয়া টব ভরে ফুল হয়ে আছে। আমরা শুরু করছি। অনেকগুলো পর্যায়ে সমস্ত সারের সম্পর্কে আমরা জানাতে থাকব। একটু কঠিন কঠিন মনে হতে পারে, তবে খুব মনোযোগ দিয়ে আপনারা শুনতে থাকবেন। ভবিষ্যতে আপনাদের এই নলেজগুলো হয়তো অনেক কাজে আসবে। সামনেই ফুটে আছে মিমুলাস। চলুন আমরা শুরু করি। মূলত সারের ধারণার এই ভিডিওটি আপনারা একেবারে স্কিপ না করে দেখবেন। গাছ মাটি, জল ও বায়ু থেকে 90-এর অধিক মৌল গ্রহণ করে। শুনতে গেলে প্রথমেই আমাদের কানে একটু খটকা লাগে। হ্যাঁ, গাছ মাটি, জল ও বায়ু থেকে 90-এর অধিক মৌল গ্রহণ করে। এর মধ্যে মাত্র 16টি মৌল অধিকাংশ ফসলের পুষ্টি বৃদ্ধির জন্য অপরিহার্য। তাহলে আমরা প্রথমেই জানতে চাইব যে এই 16টি মৌল কি কি। দেখুন, ফুটে আছে নিকোটিনা, কীরকম ভোরে ফুল হয়েছে। এবারে আমরা জানব 16টি মৌল কি কি। এই মৌলগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন ও মলিবডিনাম। আপনারা আবারও শুনুন: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন ও মলিবডিনাম। আমার বাগানের ফুটে থাকা গাঁদা ফুল দেখুন, কি সুন্দর গাঁদাগুলো ফুটে রয়েছে। এই মৌলসমূহকে বলে অপরিহার্য মৌল বা পুষ্টি মৌল। গাছ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে কার্বন ও অক্সিজেন শোষিত হয়। গাছ মাটি থেকে জল শোষণ করে, আর জলের মাধ্যমে হাইড্রোজেন শোষিত হয়। অপর 13টি মৌল নাইট্রোজেন, ফসফরাস,
পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন ও মলিবডিনাম মাটি থেকে শোষিত হয়। এই 13টির মধ্যে 6টি মৌল যথা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার অধিক মাত্রায় শোষিত হয়। তাই এগুলোকে অধিক মাত্রিক পুষ্টিমৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। কখনো কখনো মুখ্য খাদ্য উপাদান বা প্রধান খাদ্য উপাদানও বলে। তাহলে গাছের মুখ্য খাদ্য উপাদান হলো 6টি: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এবারে বাকি থাকলো 7টি মৌল। 7টি মৌল কী কী? আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন ও মলিবডিনাম স্বল্প মাত্রায় শোষিত হয়। মানে গাছের জন্য এগুলো খুব অল্প পরিমাণে লাগে, তাই এগুলোকে গৌণ খাদ্য উপাদান বা অপ্রধান খাদ্য উপাদান বা অনুখাদ্য বলে। এবারে আমরা গাছে যে বিভিন্ন রকম সার প্রয়োগ করি, সেই সারের মাধ্যমে মূলত নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সরবরাহ করা হয়। আমরা দেখবেন যে যে খাবারগুলো সাধারণত সার আকারে দিই, তাতে মূলত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই 3টি মূল খাদ্য উপাদান গাছ পেতে শুরু করে। যেমন আমরা অ্যামোনিয়াম সালফেট বা কখনো ইউরিয়া বা ক্যান্সার যখন গাছে দিই তখন গাছ পায় নাইট্রোজেন। সুপার ফসফেট যখন দিই তখন গাছ পায় ফসফরাস। মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ যখন দিই তখন মূলগতভাবে আমরা সরবরাহ করি পটাশ। সুদীর্ঘ কাল ধরে গাছকে সরবরাহ করার জন্য নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সর্বাধিক গুরুত্বপূর্ণ বা সর্বাধিক গুরুত্ব পেয়ে আসছে। সেই কারণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই 3টি পুষ্টিমৌলকে প্রাথমিক পুষ্টিমৌল বা প্রাইমারি নিউট্রিয়েন্টস বলে। দেখুন, ছোট্ট একটি মথ গাঁদা ফুলের ওপরে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের এই ধরনের ভিডিওগুলো খুব একটা ভালো লাগে না, কারণ আপনারা চট জলদি জানতে চান কি দেব কি দেব না, এবং শোনার সঙ্গে সঙ্গে সেগুলোকে অনুকরণ করতে থাকেন। কিন্তু যে বিজ্ঞানটির ওপরে গাছ দাঁড়িয়ে আছে তা যদি আপনারা প্রথম থেকেই অবহেলা করে যান, তাহলে বাগানের ক্ষেত্রে সফলতা কখনো আসবে, আবার কখনো আপনি হঠাৎ বিফল হয়ে যাবেন। আমরা দেখেছি অনেক মানুষ বা অনেকেই খুব ভালো করছেন, কিন্তু হঠাৎ করে তিনি বলেন যে সব নষ্ট হয়ে গেল। এর পিছনে এই সামগ্রিক বিজ্ঞানটির দিকে আমাদের যদি নজর না থাকে, তাহলে এটি ঘটতেই পারে। এবং এই বিজ্ঞান জানার সাথে সাথে আরও যে দিকগুলো কাজ করে সেগুলো হলো, গাছেরা এমনই এক প্রাণ যার মধ্যে এমন অনেক দিক রয়েছে যেগুলো এখনও গবেষণা চলছে, যা এখনও পুরোপুরি সবার গোচরে আসেনি। হয়তো আগামী দিনে আমরা সেগুলো জানতে পারবো। যেমন ধরুন, গাছেরা বিভিন্ন রকম অনুভূতিতে সাড়া দেয়। খুব ভালো
মিউজিক শুনলে গাছেরা খুশি হয়। এবং যত গ্রোয়ারের কাছে আমরা গেছি তাদের প্রত্যেকের অনুভূতি যে তাদের জীবনের বিভিন্ন সুখ দুঃখের সাথে গাছেদের রূপ এবং রঙের পরিবর্তন হয়। তারা বুঝতে পারেন যে তার অনুপস্থিতিতে গাছগুলো দুঃখী হয়ে উঠেছে এবং তার উপস্থিতিতে গাছগুলো খুশি হয়ে ওঠে। অর্থাৎ যে কোনো প্রাণের মতনই গাছেদেরও এক অজানা জগৎ রয়েছে। সেগুলো আমরা ভাবরাজ্যের কথা হিসাবে দূরে ঠেলে ফেলে দিতে পারি, কিন্তু আগামী দিনে হয়তো এটিও সত্য আকারে আমাদের সামনে আসবে। কিন্তু সবার আগে আমাদের জানতে হবে যে কিভাবে গাছেরা খাদ্যগুলো গ্রহণ করে, কি কি খাদ্য মূলত গ্রহণ করে, এবং আমরা যে খাবারগুলো দিই তার থেকে কতটা গাছ পায়, বা মাটিতে থাকা বিভিন্ন উপকারী জীবাণুরা গাছকে মাটি থেকে কিভাবে খাবারগুলো পৌঁছে দেয়। অর্থাৎ যে কাজটি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, তাদের যে খাদ্যগুলো যোগান দিচ্ছে যারা, সেই মাটির মধ্যে থাকা কোটি কোটি জীবাণু, তারা কিভাবে গাছের সাথে সখ্যতা তৈরি করে এবং গাছকে খাবার পৌঁছে দেয়, সেগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে একটু একটু করে আপনাদের বলার চেষ্টা করব। দেখুন আমার শীতকালীন মৌসুমি ফুল ডায়ান্থাস, কি অপরূপ রূপ! প্রকৃতির সবথেকে সুন্দর সৃষ্টির মধ্যে এই আমাদের প্রিয় ফুল। যত ফুল রয়েছে সবই কিন্তু গাছ ফোটাচ্ছে তার বংশ বিস্তারের জন্য। এটি আপনারা সবসময় জানবেন যে গাছ তার জনন প্রক্রিয়ায় যখন পৌঁছে যাচ্ছে তখনই গাছে ফুল আসছে। অর্থাৎ আমরা ফুলটি দেখি, খুশি হই, কিন্তু গাছ ফুল ফোটাচ্ছে তার চারিপাশে থাকা পতঙ্গকে আকর্ষণ করার জন্য। কীট পতঙ্গরা আসছে, গাছ আহ্বান জানাচ্ছে সুগন্ধ দিয়ে, রং দিয়ে, বলছে তোমরা এসো, আমার পরাগ মিলনে সহায়তা করো। পুংকেশর চক্র থেকে গর্ভকেশর চক্রে পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে বীজ তৈরি হচ্ছে। এখানেই একটি চরম বিরোধের জায়গা তৈরি হচ্ছে। গাছ ফুল ফুটিয়েছে তার চারিপাশে থাকা পতঙ্গকে আকর্ষণ করবার জন্য, বিভিন্ন রকমের গন্ধ সে বাতাসে ছড়িয়ে দিচ্ছে পতঙ্গদের আহ্বান করবার জন্য। আর আমরা চেষ্টা করছি গাছটির মাঝে কোনো পতঙ্গ যেন না আসে। এই যে আমাদের বিরোধের শুরু এখান থেকেই। এবারে আমাদের ভাবতে হবে প্রকৃতির মাঝে যত ফুল ফুটছে, দেখবেন রেল লাইনের ধারে বা বিভিন্ন মাঠের পাশে যে ফুলগুলো ফোটে সেগুলো তো সুন্দরভাবে ফোটে। তাহলে কিভাবে কোনো কীটনাশক প্রয়োগ ছাড়াই এমন সুন্দরভাবে প্রকৃতি ফুল ফোটাচ্ছে? সেখানে অদ্ভুত একটা শৃঙ্খলা আছে। অর্থাৎ বন্ধু পোকা এবং শত্রু পোকার এমন এক সুন্দর সামঞ্জস্য আছে যে যতটুকু যার দরকার ততটুকুই সে গ্রহণ করছে। আবার এমনও আমরা বিভিন্ন গবেষণা থেকে জানতে পারছি যে গাছেরা যখন মনে করে যে তার পাতাগুলো বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে, যেটি গাছ চাইছে না, তখন সে তার পাতাটির মধ্যে এমন এক ধরনের স্বাদগন্ধ তৈরি করে, যখন তার অবাঞ্ছিত পতঙ্গেরা
আর তাকে খায় না। আমি আগেই বলেছি, বিভিন্ন গবেষণা থেকে আমরা যা অল্প অল্প জানছি সেটাই আপনাদের বলছি। তবে গবেষণা চলতেই থাকবে, নতুন নতুন তত্ত্ব এবং তথ্য আসতেই থাকবে, এবং আমাদের যে এত খাদ্যের যোগান দেওয়ার জন্য যা যা বিজ্ঞানীরা বলছেন সেগুলোও আমরা মনোযোগ দিয়ে শুনতেই থাকব। এত মানুষের খাদ্যের যোগান দিতে গেলে আমাদের বিভিন্নভাবে প্রকৃতির যে উপাদানগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি তাকে আমাদের বাঁচাতে হয়, তখন আমরা কীটনাশক প্রয়োগ করি। কিন্তু কীটনাশক আমরা প্রয়োগ করছি ঠিকই, কিন্তু আমাদের তো জানতে হবে যে যদি আমি কীটনাশকটি না প্রয়োগ করতাম তাহলে কি সম্পূর্ণরূপে গাছটি ফুল ফোটাতে পারতো না। এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার, এবং ভাবতে ভাবতেই আপনি অসাধারণ একজন গার্ডেনার হয়ে যাবেন, যেখানে প্রকৃতির সাথে আপনার সখ্যতা তৈরি হবে। প্রকৃতির বন্ধু এবং শত্রু সকলেই আপনার বাগানটিকে সুন্দর করার ক্ষেত্রে দেখবেন এগিয়ে আসবে। কিন্তু সেক্ষেত্রে তো কোনো তাড়াহুড়া চলে না। প্রকৃতি একটি ফুল ফুটানোর জন্য 100 বছর পর্যন্ত অপেক্ষা করে। অর্থাৎ প্রাকৃতিক নিয়মে যদি আপনি সম্পূর্ণ নিজেকে সঁপে দেন তাহলে আপনাকে অনেক অনেক ধৈর্য নিয়ে এগোতে হবে। যদি আপনি চান যে চটজলদি কিছু দেখবেন তাহলে হাতের কাছে যা পাবেন সেটি দিয়ে আপনাকে নিরাময় করতে হবে। দেখুন আমার বাগানের প্যানজির কি অপূর্ব শোভা। যতবারই আমরা দেখি আমাদের ভালো লাগে। আমরা শুরু করেছিলাম যে বিষয় নিয়ে, তার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। আবার আমরা চলে আসি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার, এই তিনটিও কিন্তু গাছের সারের ক্ষেত্রে বেশ বা মোটামুটি গুরুত্ব পায়, আবার কখনো কখনো বেশ গুরুত্ব পায়। তাই এগুলোকে মাধ্যমিক পুষ্টিমৌল বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট বলে। যে সার এই পুষ্টিমৌল সরবরাহ করে সেই সারকে মাধ্যমিক পুষ্টিমৌল সার বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার বলে। গাছকে সরবরাহ করার জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস বর্তমানে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। যে সার এই পুষ্টিমৌল সরবরাহ করে সেই সারকে বলে অনুখাদ্য সার। যেমন জিঙ্ক সালফেট জিঙ্ক সরবরাহ করে, অর্থাৎ এটি অনুখাদ্য সরবরাহ করে। যতগুলি অনুখাদ্যের নাম আমি আগে বলেছি সেই অনুখাদ্য সরবরাহের বর্তমানে বিভিন্ন রকমের ওষুধ রয়েছে বা খাবার রয়েছে। আপনারা সেই খাবারগুলোর প্রয়োগ ধীরে ধীরে আমরা পরবর্তী ভিডিওতে জানব। আজকে মূলত আমরা কি কি অনুখাদ্যগুলো লাগে সেগুলোই জানছি। এ প্রসঙ্গে আপনাদের আমি জানিয়ে রাখি, সেটি হলো কিছু কিছু গাছের জন্য কিছু সারের বা কিছু অনুখাদ্যের অধিক প্রয়োজন হয়। সেই যে অধিক প্রয়োজন সেটিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের মাটি ভেদে বিভিন্ন রকমের সারের ঘাটতিও দেখা যায়। অর্থাৎ আপনি যে গাছটি করছেন সেই গাছটির জন্য কোনো অধিক মাত্রার সারের প্রয়োজন আছে কি না সেটিও আপনাকে জানতে হবে, এবং সেই অধিক মাত্রার সারটি আপনার ওই অঞ্চলের মাটিতে আছে কি না সেটিও জানতে হবে। যদি আপনি প্রাকৃতিকভাবেও করেন তবুও এগুলো না জানলে আপনি আপনার যে পছন্দের বা চাহিদা মতন আপনি
সঠিক রেজাল্টটি পাবেন না। আরও 5টি মৌল যথা কোবাল্ট, নিকেল, সিলিকন, সোডিয়াম এবং ভ্যানেডিয়াম কিছু কিছু গাছের পুষ্টি ও বৃদ্ধির জন্য অপরিহার্য। এগুলোকে উপকারী মৌল বলে। অপরিহার্য পুষ্টি মৌল অধিকাংশ গাছের পুষ্টি ও বৃদ্ধির জন্য অপরিহার্য। উপকারী মৌল কিছু গাছের পুষ্টি এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। আপনারা শুনতে থাকুন, আমরা পরবর্তীকালেও আপনাদেরকে জানাবো। আমরা যে গাছে সার প্রয়োগ করি সেগুলো বেশিরভাগই যৌগ পদার্থ। এই যে যৌগ, সেটি জৈব হতে পারে বা অজৈব হতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় গাছ সেটিকে নিজের প্রয়োজনের খাদ্যতে পরিণত করে। কখনো কখনো প্রকৃতিতে বিভিন্ন এই সার স্তূপাকারেও পাওয়া যায়। সার মূলত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সরবরাহ করে। যেমন ধরুন, আমি গাছকে দিলাম অ্যামোনিয়াম সালফেট। সারটি একটি কেমিক্যাল সার বা অজৈব যৌগ পদার্থ। রাসায়নিক বিক্রিয়া এটি তৈরি করা হয়েছে। এই সার গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে। ইউরিয়া এটিও একটি কেমিক্যাল সার বা অজৈব যৌগ। রাসায়নিক বিক্রিয়া এটি তৈরি হয়েছে। এই সার গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে। মিউরেট অফ পটাশ এটিও একটি কেমিক্যাল সার। এটি গাছকে সরবরাহ করবে পটাশিয়াম। আবার একই রকমভাবে নাইট্রোজেন সরবরাহকারী জৈব সার অনেক রয়েছে, ফসফরাস সরবরাহকারী জৈব সার অনেক রয়েছে এবং পটাশিয়াম সরবরাহকারী জৈব সার অনেক রয়েছে। তাহলে সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ বলছেন শুধুমাত্র জৈব পদ্ধতিতে গাছ করার জন্য। অনেকে সেভ সয়েল আন্দোলন করছেন। তারা কি বলতে চাইছেন সেটাও আমাদের শুনতে হবে। আবার যারা আমাদের প্রতিদিনের খাদ্যের যোগান দেওয়ার জন্য গবেষণা করছেন, তারা যেটা দেখছেন সেটিও আমাদের শুনতে হবে। এই দুটি দিককে যদি আমরা খুব ভালোভাবে দেখতে থাকি, শুনতে থাকি, তারপরে আমি আমার মতন করে একটা সিদ্ধান্তে আসতে পারবো। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি শুধুমাত্র জৈব পদ্ধতিতেও গাছ করতে পারেন, শুধুমাত্র অজৈব পদ্ধতিতেও গাছ করতে পারেন। আবার জৈব এবং অজৈবের সঠিক ব্যবহার করে আপনার পছন্দের গাছটিকেও আপনি তৈরি করতে পারেন। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি যে সারটি প্রয়োগ করছেন তার থেকে গাছ কতটুকু গ্রহণ করছে, বা আপনাকে জানতে হবে যে সেটি গাছের আদৌ প্রয়োজন আছে কিনা। প্রয়োজনের অতিরিক্ত সকল কিছুই ক্ষতিকারক। সেই জন্য আপনাকে কিন্তু এই বিজ্ঞানসম্মত দিকগুলোকে অবহেলা করলে কোনো মতেই চলবে না। বন্ধুরা, ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি আজকে আর অতিরিক্ত আপনাদের বলবো না। তবে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের কথা আজকের ভিডিওতে উল্লেখ করছি। সেটা হলো, এই যে আমরা গাছে সার দিই, এই সার দেওয়ার পরে কিছু কিছু সার মাটিতে অম্ল সৃষ্টি করে বা অ্যাসিডিক অবস্থা সৃষ্টি করে। এই অম্ল সৃষ্টিকারী সার বা আম্লিক সারকে আমরা বলি অ্যাসিডিক ফার্টিলাইজার। আবার
কিছু কিছু সার যখন আমরা মাটিতে দিই তখন মাটি ক্ষারীয় করে। আমরা অনেক ভিডিওতে পিএইচের কথা বলি, অনেকেই কিছুটা শোনেন, আবার অনেকে বলেন দাদা কিছু বুঝতেই পারলাম না। আপনাদের বলে রাখি, এই যে অম্ল এবং ক্ষারের যে অবস্থাটা সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা 7 সংখ্যাটিকে নিউট্রাল হিসাবে ধরেছেন, যার মধ্যে না অম্ল না ক্ষার। এবার 7-এর থেকে যখন আমরা ধীরে ধীরে 1-এর দিকে যাচ্ছি তখন প্রথমে অল্প অম্ল অর্থাৎ 6, তারপরে 5-এ যখন যাচ্ছে আরেকটু অ্যাসিডিক হলো, 4-এ গেল আরও অ্যাসিডিক হলো, 3-এ গেল আরও অ্যাসিডিক হলো, 2-এ গেল আরও অ্যাসিডিক হলো, 1-এ গেল অনেক বেশি অ্যাসিডিক হয়ে গেল। আবার 7 যেহেতু নিউট্রাল, 7-এর পর থেকে 8-এ গেল অল্প একটু ক্ষারীয় হলো, 9-এ গেল আরও একটু ক্ষারীয় হলো। এইভাবে 14 পর্যন্ত ক্ষারের মাত্রা আমরা নির্ধারণ করি এবং এটিকে পিএইচ মিটার দিয়ে মাপা যায়, পিএইচ পেপার দিয়ে মাপা যায়। আপনারা এইভাবে মেপে দেখে নিতে পারেন যে আপনি যে মাটিতে গাছটি করছেন সেটি কি অবস্থায় রয়েছে। বেশিরভাগ গাছ হালকা অ্যাসিডিক সয়েলে ভালো হয়, তবে সব কিছুতেই ব্যতিক্রম আছে। কিছু গাছ ক্ষারীয় মাটিতে ভালো হয়। এবারে যে প্রচলিত সারগুলো আমরা প্রয়োগ করি তাতে আপনি মাটিটিকে অ্যাসিডিক করে দিচ্ছেন, অথচ সেই গাছটি চায় তার মাটিটি ক্ষারীয় হোক। সেক্ষেত্রে আপনি সমানে সার প্রয়োগ করে যাবেন, গাছটি কোনো মতেই ভালো হবে না। তবে আমাদের সার প্রয়োগের পরে গাছগুলো ভালো হয় কি করে? ভালো এই জন্যই হয় কারণ বেশিরভাগ গাছই হালকা অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তাহলে এই হালকা অ্যাসিডিক সয়েল পছন্দ করে এমন যে সারগুলো, সেগুলো প্রয়োগ করলে আমরা দেখি গাছগুলো ঘন সবুজ হয়ে উঠেছে, গাছগুলো বাড়তে শুরু করেছে। তাহলে অম্ল এবং ক্ষারের যে বিষয় আমরা সারা বছর বলতে থাকি সেটি আপনারা অনেকটা আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন। এবারে দুটি অ্যাসিডিক অবস্থা সৃষ্টি করে এবং ক্ষারীয় অবস্থা সৃষ্টি করে এরকম দুটো সারের নাম বলি। যেমন ধরুন অ্যামোনিয়াম সালফেট, এটি আপনি গাছের গোড়ায় দিন, মাটিটি অ্যাসিডিক হয়ে উঠবে। আবার ধরুন আপনি দিলেন সোডিয়াম নাইট্রেট, এটি মাটিটিকে করে তুলবে ক্ষারীয় বা অ্যালকালাইন। আজকে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করব না। এই ধরনের ভিডিও করলে সাধারণত আমরা দেখেছি কেউ বা বেশি মানুষ দেখতে চান না, সেই জন্যেই এই ধরনের ভিডিও করা থেকে আমরা বিরত থাকি। যদি আপনারা পছন্দ করেন বা জানতে চান, আমরা ধারাবাহিকভাবে আপনাদের এইভাবে জানাতে থাকব। এবারে শেষ আরেকটি সারের কথা বলি, যেটাকে বলে নিউট্রাল ফার্টিলাইজার, যেমন ক্যান, যার মধ্যে না আছে অম্লতা না আছে ক্ষারত্ব, একে বলে প্রশম সার। আমরা অ্যাসিডিক ফার্টিলাইজার এবং তার সঙ্গে সঙ্গে অ্যালকালাইন ফার্টিলাইজার এবং নিউট্রাল ফার্টিলাইজার, এই তিনটি আপনাদের জানালাম। আপনারা যদি খুব ধৈর্য সহকারে এগুলো শুনতে থাকেন আর যদি আমাদের অনুরোধ করেন, আমরা পরপর
এরকম ভিডিও বানাতে থাকবো এবং আশা করি আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে। এই ফুলগুলো অ্যালাইসামের ফুল, আপনারা আগেও দেখেছেন, আবারও দেখে নিন। ক্যালেন্ডুলার ফুলগুলো দেখুন, একেবারেই সাঁঝবেলা, চারিপাশ অন্ধকার হয়ে আসছে। ইমপেসেন্সের এই ফুলটি দেখে আমরা ভিডিওটি শেষ করছি। পাশে নিকোটিনা আর এপাশে অপূর্ব সুন্দর পিটুনিয়ার ফুল, কি মিষ্টি রং আর হালকা মিষ্টি গন্ধ। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।